কয়েকটা ভ্যাপসা শ্বাসবায়ু ঋতুর ঠোঁটের ওপর পড়তেই তার ঘুমটা অল্প ভেঙে গেল। ঋতু বাধা দিল না। সেও যেন এই নিঃশ্বাস কটার আশায় দিন কয়েক ধরে অপেক্ষা করছিল, কিন্তু সমরকে বলতে পারছিল না। এই সবে টাইফয়েড থেকে রিকভার করল, শরীরটা এখনও দুর্বল আছে। ঋতুর ঠোঁট পল্লবের সাথে সমরের উষ্ণ ঠোঁট জোড়া যত গভীরভাবে মিশে যেতে লাগল, তত ঋতু যৌন উত্তেজনায় ছটপট করতে লাগল। ইস, এই কদিনেই সমর শরীরটাই এত জোর সঞ্চয় করে ফেলেছে। ঋতু তার বুভুক্ষু শরীরটা পুরোপুরি সমরের দুহাতের বেষ্টনে ছেড়ে দিয়ে প্রতিক্ষণের রোমাঞ্চ সারা লোমকূপ দিয়ে আস্বাদন করতে লাগল। সমরের গরম নিঃশ্বাস ধীরে ধীরে ঋতুর ঘাড় থেকে নেমে বুক ছুঁয়ে নাভির ওপর দিয়ে অনুভূতির কেন্দ্রবিন্দুতে গিয়ে আটকে গেল। মাতাল, মাতাল! আজ সমর কি যৌনতার নেশায় মাতাল হয়ে পড়ল? আজ 1 বছর হয়ে গেল। এভাবে তো কোনোদিন সমরে কাজ করেনি, তবে আজ কেন? যদিও ঋতু উত্তেজনার চরম সীমায় এসে কাটা ছাগলের মতো ছটপট করতে লাগল। অপার সুখের আনন্দে আত্মহারা হয়ে উঠেছে ঋতু। তবু এটা ঠিক না, ওরাল ইনফেকশনের ভয় থাকে। ঋতু চোখ বুঝেই নিজের 2 হাত দিয়ে সমরকে বাধা দেওয়ার চেষ্টা করল। কিন্তু একি, তার হাত দুটো তো নড়ছে না, অবশ কেন হয়ে আছে। মুহূর্তের মধ্যে তার সমস্ত যৌন উত্তেজনা লোডশেডিংয়ের মতো ঝুপ করে নিভে গেল। চোখ দুটো মেলে সমরকে দেখতে চাইল। একি, সে চোখজোড়া মেলতে পারছে না কেন? কে তার প্যালবে এমন আঠা লাগিয়ে দিল? রোমাঞ্চর বদলে এবার ঋতুর সারা গা ভয়ে কাঁপতে শুরু করল। তবে কি তার উলঙ্গ শরীরটাকে যে লেহন করছে লালায়িত জীব দিয়ে, সে কি পরপুরুষ? একটু আগেই সে এই উপর্যপুরী ঢেউয়ের আনন্দে নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে ফেলেছিল। এখন যেন তার সেই দম জোর করে বুকের পাঁজরে আটকে পড়েছে। চিৎকার করে উঠল, সমর, সমর! সমর ফট করে খাটের পাশে বেডলাইটের সুইচটা অন করে দিল। ঋতুর চেহারা দেখে আঁতকে উঠল। সারা গা ঘামে একেবারে জপজপ করছে। রাত পোশাকটা জড়ো হয়ে গলার কাছটায় পেঁচিয়ে গেছে। বুক থেকে পা অবধি সম্পূর্ণ নিরাভরণ। সমর চট করে পোশাকটা ঋতুর সারা গায়ে মেলে দিয়ে তাকে 2 হাত দিয়ে ঝাঁকাতে লাগল। কি হলো ঋতু? এত জোরে জোরে চিৎকার করছিলে কেন? সমরের ঝাঁকুনি খেয়ে ঋতু ধর্মড় করে বিছানায় উঠে বসল। তারপর ভয়ার্ত চাউনিতে চারিদিক তাকিয়ে দেখল কেউ আছে কি নেই। এইটুকু তো কামরা, আলোয় তার প্রত্যেক কোণা ঝকঝকে দেখা যাচ্ছে। তবু সে উঠে দাঁড়াল। খাটের নিচটা, জানলার পাল্লাগুলো, আলমারির কোণাটা ভালো করে দেখে নিল। কোথাও কেউ নেই। তাহলে এতক্ষণ ধরে কি সে স্বপ্ন দেখছিল? কিন্তু স্বপ্ন বলে তো তার মনে হল না। তার সাথে যেন সত্যি সত্যিই সবকিছু ঘটছিল। এবার ঋতু একটু ধাতস্থ হয়ে বিছানায় আবার বসে পড়ল। সমর ব্যস্ত হয়ে বলে উঠল, কি হয়েছে বলবে তো? নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখছিলে, তাই তো? ঋতু বলতে গিয়েও কথাটা ঘুরিয়ে নিল। সত্যি বিভৎস স্বপ্ন ছিল। সমর 1 গ্লাস জল ঋতুর দিকে বাড়িয়ে বলে উঠল, খেয়ে নাও। নতুন জায়গা তো, তাই এরকম একটু আধটু হয়। যতই হোক এটা নিজস্ব বাড়ি। বাবার অনেক দিনের স্বপ্ন ছিল নিজের বাড়িতে থাকার, তাই রিটায়ারমেন্টের পুরো টাকাটা দিয়ে এই ছোট্ট বাংলাটা কিনেছে। কলকাতা থেকে একটু দূরে হলো এই যা, তাছাড়া এই দামে এত সুন্দর একটা বাড়ি পাওয়া যেত না। আমার 1 টাকাও বাবা নেয়নি, সমস্ত টাকাটা নিজেই ইনভেস্ট করেছে। বাবার সোজা উক্তি, নিজের যখন স্বপ্ন তখন নিজের টাকাতে পূরণ করাই ভালো। তোমার যখন স্বপ্ন পূরণের সময় আসবে তখন তুমি নিজের টাকায় করো। আমার আর কি স্বপ্ন? এখন শুধু একটাই স্বপ্ন, কখন তুমি মা হবে। আমাদের স্বপ্ন তো তাকে ঘিরেই বাড়বে ঋতু, তাই না? ঋতু এতক্ষণ ধরে সমরের কোনো কথাই ভালো করে শোনেনি। তার মন এখনো সন্দিহান। কারণটা একমাত্র সেই জানে। তাই সে বলে উঠল, একবার বাথরুমে যাব আমি। সমর বলল, চলো, আমি সাথে যাচ্ছি। ঋতুর সন্দেহটা এবার আরও জোরাল হয়ে উঠল। তার যোনিপথ তাহলে পিচ্ছিল কেন হল? ঠিক যেন পুরুষের বীর্য, সাদাস্রাব নয় তো? তা কি করে সম্ভব? আগে তো কখনো তার এই সমস্যা ছিল না, এখন হঠাৎ করে হয় নাকি? সাদা রঙের আঠালো পদার্থটা আঙুলে নিয়ে বারবার পরীক্ষা করে দেখল। তার ধারণা ভুল কি করে হবে? আজ 1 বছর ধরে সে এই জিনিসটাকে চিনে আসছে। আজ ভুল কি করে হয়? আর ভুল যদি নাই হয় তাহলে এটা এলো কোত্থেকে? ঋতু দেরি হচ্ছে দেখে সমর ডাক পারল, কি করছো কি এতক্ষণ ধরে? এসো, ঘুমবে তো নাকি?
এই সবে 12:30, সকাল হতে ঢের বাকি। ঋতু ঝটপট হাত ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। আয়নার সামনে মুখটা মুছে হেয়ার ব্যান্ডটাই করে চুলগুলো বেরিয়ে খাটে বসে পড়ল। তারপর সমরের উদ্দেশ্যে বলল, শুয়ে পড়লে যে, যা করছিলে তা কি আর করবে না? সমর পাশ ফিরেই উত্তর দিল, তাই তো করছি। ঋতু এবার সমরের উপর সোহাগটুকু উজাড় করে ঝাঁপিয়ে পড়ে বলল, সত্যি করে বলো তো, তুমি আমার সাথে একটু আগে কিছু করনি? মাথা খারাপ হয়েছে তোমার? এ যেমন তেমন জ্বর নয় নিতু, মারাত্মক ধরনের টাইফয়েড। ডাক্তার যেচে বলেছেন এখন 1 মাস যেন কোনো পরিশ্রমের কাজ না করি, এমনকি সেক্স পর্যন্ত না। গেটের কাজটায় আলোটা জ্বলছে, তবে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ থাকাতে একটা হালকা ছায়া পড়ে গেছে। ওই ছায়ার মধ্যে কি কোনো মানুষ দাঁড়িয়ে আছে? বিপিনবাবু চশমাটা ভালো করে চোখে বসিয়ে আর একবার যাচাই করলেন। মানুষের মতোই তো আকৃতি, তাহলে তার তো একটা মাথা থাকবে। তার মাথাটা তো ঠিক বোঝা যাচ্ছে না। সাথে সাথেই তার মনে পড়ে গেল চার্জার লাইটের কথাটা। রিটায়ারমেন্টের সময় তার এক কলিগ গিফট করেছিলেন। যতদূর চোখ যায় ঘন অন্ধকারেও সব পরিষ্কার দেখা যাবে, একবার আনলেই বোঝা যায়। পিছন ঘুরতেই ঝুপ করে সারা ঘর অন্ধকার হয়ে উঠল। বাইরে তাকিয়ে দেখলেন একটু পাশে ঘোষবাবুদের বাংলোয় আলো জ্বলছে। তার মানে লোকটাই কি কিছু করল বদমতলবের ধান্দায়? তার বুকটা একটু বেজে উঠল। এত অন্ধকার যে দরজা কোন দিকে জানলা কোন দিকে বোঝা যাচ্ছে না। আন্দাজেই টেবিলের দিকে হাতড়ে যেতেই কিছু একটা পড়ে গেল। আওয়াজ পেয়ে শিলাদেবী চেঁচিয়ে উঠলেন, কে ওখানে? বিপিনবাবু বলে উঠলেন, আমি। ভয় পেও না। হঠাৎ বাড়িটার আলোগুলো নিভে গেল কেন সেটাই ভাবছি। হাত বাড়িয়ে দেখো তো চার্জার লাইটটা নাগাল পাও কি না। তুমি ওখানেই দাঁড়াও, আমি দেখছি। শিলাদেবীও এটা সেটা ফেলার পর কোনো রকমের নাগাল পেলেন লাইটটার। সুইচ টিপে দেখলেন চার্জ শেষ। এ কি, চার্জ শেষ? প্লাগেই তো ভরে রেখেছিলাম। বিপিনবাবু বিরক্ত গলায় ঝাঁঝিয়ে উঠলেন, একটাও কাজ ঠিকমতো করতে পারো না। সুইচ দিয়েছিলে না শুধু ভরলেই চার্জ হয়ে যাবে? কালকে প্রথম কাজ হলো একটা ইনভার্টারের ব্যবস্থা করা। দেখো তো মোবাইলটা পাওয়া যায় কিনা। তখনই একটা প্রকাণ্ড আর্তচিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল। বিপিনবাবু সঙ্গে সঙ্গে পকেট থেকে মাচিসটা বের করে জ্বালালেন। তারপর মোবাইলটা খুঁজে ফ্ল্যাশলাইট জেলে দৌড়ে গেলেন সমরের কাছে। ঋতু সারা শরীর ভয়ে আতঙ্কে কাঁপছে, চোখ দুটো বিস্ফারিত হয়ে আছে। বিপিনবাবু শক্ত গলায় বলে উঠলেন, কি হলো বোমা, তুমি এমন কেন করছো? বাবা বাবা আমি ওখানে দেখলাম একটা মণ্ডুহীন কঙ্কাল দাঁড়িয়ে আছে। সমর জোর গলায় বলে উঠল, তুমি ভুল দেখেছ ঋতু, এই তো এমার্জেন্সি আলোটা জেলে রেখেছি, দেখাও কোথায় সেটা। তুমি এখানে আসার পর থেকেই আতঙ্কে আছো, সেই কারণেই হয়তো এইসব ভুল দেখছ। বিপিনবাবু বলতে গিয়েও থেমে গেলেন। তিনিও কিন্তু ছায়ামূর্তিটাকে দেখেছিলেন, সেটা এই মুহূর্তে বলা ঠিক হবে না। তাই তিনি আশ্বাস দিয়ে বলে উঠলেন, একদম ভয় পেও না বৌমা, আজ আমরা সবাই এখানেই বুই বিছানা করে একসাথে শোব, দেখি কোথা দিয়ে কি আসে। তাতে ঋতু অনেকটা বল ফিরে পেল। পরের দিন সকালে একজন ইলেকট্রিশিয়ান এসে লাইনের কন্ডিশন দেখে বলে উঠল, কাকু, কাজটা কাকে দিয়ে করিয়েছিলেন? বিপিনবাবু আফসোসের সুরে জবাব দিলেন, আরে ভাই, কাজটা কি আর আমি করিয়েছি নাকি? বাড়িটা তো প্রমোটারের কাছে কিনেছি, কমে পেয়ে আর হাতছাড়া করলাম না। তাছাড়া অনেক দিনের আমার স্বপ্ন ছিল ভাই, শেষ বয়সটা নিজের বাড়িতে কাটাবো। একবার দেখেই বাংলোটা মনে ধরে গেছিল, তাই আর দেরি করিনি। এই তো দিন 20 হলো এসেছি। এবার তুমিই বলো ভাই, কি করে জানবো এসব টাইনের কাজ কে করেছে? সবই তো বুঝছি কাকু, কিন্তু ব্যাপারটা ও না এলে ক্লিয়ার হবে না। ও উল্টোপাল্টা কানেকশন মেরে চলে গেছে। ও ছাড়া এ লাইনে কেউ হাত দেবে না। আমি চললাম। প্রমোটারকে ফোন লাগিয়ে ওর নাম্বারটা নিয়ে ডেকে পাঠান। ওর যখন রুগী, ওই পারবে ভালো স্বার্থে। অনেক কষ্টে দুপুর পর্যন্ত ইলেকট্রিশিয়ানের খোঁজ পাওয়া গেল, কিছুতেই আর আসতে চায় না। শেষে প্রমোটারের ধমকানিতে আসার জন্য রাজি হল। বিপিনবাবু ছেলেটার মুখটা দেখেই বনে গেলেন। বারবার রুমাল দিয়ে মুখের ঘাম মুছতে ব্যস্ত।
বিপিনবাবু একটু হেসে বলেই ফেললেন, আরে বাবা, এত ভয় কেন পাচ্ছ তুমি? আমি কি তোমায় অ্যানাকন্ডা ধরতে বলছি নাকি? তোমার হাতে বিছানো লাইন তুমি ঠিক করবে, এতে ঢোক গেলা কিসের এত, হ্যাঁ? ছেলেটা শেষবারের মতো ভালো করে মুখটা মুছে নিয়ে বলে উঠল, এ বাড়িতে কারেন্ট যাওয়াটা নতুন কিছু না, প্রায়ই চলে যায়। যতবার ঠিক করি তার পরদিন আবার একই অবস্থা। আগে কেউ থাকতো না, কিন্তু বাড়ির অন্যান্য কাজ করার জন্য লাইটের দরকার হতো, তাই ঠিক করতে আসতাম। আসলে লাইনটা বড় তাড়াতাড়ির মধ্যে জুড়েছিলাম, তাই সার্কিট কানেকশনে একটু ভুল আছে। বারবার ওখানটাতেই ফল্ট হয়। তা তাড়াতাড়ি কেন করেছিলে? ছেলেটা চারিদিক তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, আর বাড়ি পেলেন না কাকু? একবারও ভাবলেন না প্রমোটার এত কম টাকায় বাড়িটা কেন দিতে চাইছেন? ওই তো পাশেই ঘোষক কাকুর বাড়িটা। একবার ওনাকে জিজ্ঞাসা করলেই জানতে পারতেন এর পিছনে আসল রহস্যটা কি। বিপিনবাবু একটু জিজ্ঞাসু চালে বলে উঠলেন, রহস্য? সে আবার কেমন? ছেলেটা আরও ধীর কণ্ঠে বলে উঠল, এখনও অবধি কিছুই কি টের পাননি তাহলে? আসলে বাড়িটায় একটা প্রেতাত্মা ঘুরে বেড়ায়, একটা মুন্ডুকাটা শরীর আনাগোনা করে। আজ পর্যন্ত যত লেবার মিস্ত্রি এখানে কাজ করেছে সকলেই তার উপস্থিতি টের পেয়েছে। কত লোক তো নিজেদের মজুরি পর্যন্ত না নিয়ে রাতেই পালিয়েছে। আমি নিজে কোনোদিন বাড়িটায় রাতে কাজ করিনি, দিনের বেলাতে তাতেই কত রকম আওয়াজ পেতাম। আপনারা আছেন বলেই আমি এলাম, তা না হলে আর আসতাম না। কিছুই না, শুধু সার্কিট বক্সের দুটো তার মাঝে মাঝে নিজে থেকেই জ্বলে ওঠে। আসুন আমার সঙ্গে দেখিয়ে দিচ্ছি, পরের বার যে কাউকে ডেকে তারগুলো জুড়িয়ে নিলেই কাজ হবে। কেন যে বারবার ওই জায়গাটা গরম হয় জানি না। আসলে এর পিছনে ওই প্রেতাত্মাই দায়ী। ও চায় না ঘরটায় আলো জ্বলুক, অন্ধকার ঘর ওদের পছন্দ, তাই এই সকল উপদ্রব করে। বিপিনবাবু কথাগুলো শুনে বড় ব্যথা পেলেন। কত করে জীবনের শেষ প্রাণকে এসে নিজস্ব একটা সাজানো বাড়ি পেলেন, সেটাও আবার এই রকম। এত সহজে তিনি হার মানবেন না, এর শেষ তিনি দেখেই ছাড়বেন। ওই ক্ষতিকর প্রেতাত্মা যেতে না তার ভালোবাসা। বাড়িটাকে তিনি নিজের করে নিয়েছেন। ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে প্রতিটা দেওয়ালের সাথে। ন্যায্য দাম দিয়ে সরকারি কাগজের বিনিময়ে তিনি বাড়িটাকে নিজের করেছেন। এখানে একমাত্র তিনি থাকবেন, ওই প্রেতাত্মা নয়। সেই মতো নিজের মানসিক শক্তিকে ভেতরে ভেতরে বাড়িয়ে তুললেন। তাকে জিততেই হবে। বিকেলের দিকে শিলাদেবী বাথরুমে ঢোকার মুখে দুম করে পড়ে গেলেন। বিপিনবাবু ফোনে কথা বলছিলেন তার একজন পুরনো কলিগ বন্ধুর সাথে। ভালো একজন তান্ত্রিক সাধকের খোঁজ নিচ্ছিলেন। নাম ফোন নাম্বার পেয়ে কলটা শেষ করতেই যাচ্ছিলেন, ঠিক তখনই নিচ থেকে আওয়াজটা এলো। সমর এখনও অফিস থেকে ফেরেনি। বিপিনবাবু দৌড়ে গিয়ে দেখলেন ঋতু তার শাশুড়ির মুখে জল দিয়ে হাত পাখাই করে হাওয়া করছে। কাজের মেয়েটা শিলাদেবীর কোমরটা মালিশ করে দিচ্ছে। বিপিনবাবু ব্যস্তভাবে বলে উঠল, ইস, পড়ে গেছিলে নাকি? কতবার বলেছি সাবধানে পা ফেলবে, আমার কথা কানে নিলে তো? শিলাদেবী হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন, পড়লাম কি এমনি এমনি, দরজা খুলতেই ওপরের দিকে চোখ চলে গেল, একটা মাথা কাটা মৃতদেহ ঝুলছিল। উপস্থিত সবাই আঁতকে উঠল। হ্যাঁ? বিপিনবাবু দৌড়ে গিয়ে বাথরুমের ওপরটা চেক করে এসে বললেন, কোথায়, কিচ্ছু নেই, সব তোমার মনের ভুল শিলা। ভালো করে উঠে বসলেন শিলাদেবী। মিথ্যে নয় গো, আমি সত্যিই বলছি, দেখলাম, তাই তো দৌড়ে বেরোতে গিয়ে জলে স্লিপ খেয়ে পড়ে গেলাম। বিপিনবাবু সব কিছু বুঝেও না বোঝার ভান করে বলে উঠলেন, ওই সব ভূতটুত কিচ্ছু নয়, শোনো, আসল হলো মনের জোর। তবু যখন মানতে চাইছ না, আমি কালকেই এর একটা ব্যবস্থা করছি। আজকের রাতেও রীতির সাথে একই রকম কাণ্ড ঘটল। রক্তের মধ্যে নেশা ধরিয়ে দিয়েছিল, মিলনের সুখে ভাসছিল যেন। যখন চরম তৃপ্তির সীমা পার করে তার শরীরটা শান্তভাবে এলিয়ে পড়ল, ঠিক সেই মুহূর্তে মনে পড়ে গেল সে কে, কোথায় আছে। আর তখনই একরাশ অপরাধবোধ তার টুটি চেপে ধরল। এ কি, সে এতক্ষণ কার সঙ্গে রতিক্রিয়ায় মগ্ন ছিল? আজ আর চাচাতে হল না, উঠে বসল। শরীর জুড়ে তার কোনো বসন নেই, শাড়িটা পায়ের পাতায় লেপ্টে পড়ে আছে। বিছানার চাদরটা অনেকখানি মিলনজলে ভিজে গেছে। গোপন জায়গায় হাত দিয়ে বুঝল, আজও তার সাথে সেদিনের ঘটনাটাই ঘটেছে।
পাশেই শুলে আছে সমর, নাক ডাকছে। ঋতু লজ্জায়, অনুশোচনায় ভেঙে পড়ল। এ কি হচ্ছে তার সঙ্গে? তবে কি সে অতৃপ্ত শরীরী খিদের তাড়রে বারবার মিলনের স্বপ্ন দেখছে? তাই যদি হবে, তাহলে পুরুষের বীর্য আসছে কথা দিয়ে? আজ আর সমরকে জাগালো না। এখন আলো জেলেই ঘুমোয়, তাই আর অন্য কিছুর ভয় নেই। দরজা জানলা সব ঠিক আছে। শাড়িটা ঠিক করে ভেজা জায়গাগুলো মুছে ঋতু মন ভার করে শুয়ে পড়ল। ক্লিপটা দেখে যা বুঝলাম, তাতে করে ইমিডিয়েটলি একবার আপনি আপনার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে আসুন। ওনার প্রপার কাউন্সেলিং করা ভীষণ জরুরি। তবেই আমরা বুঝব ব্যাপারটা আসলে ঠিক কি। কবে আসব বলুন? আগামীকাল বিকেল 4টের পর একবার ফোন করে নেবেন। আচ্ছা সুলেখা ম্যাডাম, একটা কথা আপনাকে বলে রাখি। ভিডিওটা আমাদের পার্সোনাল লাইফের। আপনি মধুর চেনা জানা, ওই আপনার নাম্বারটা আমাকে দিল। তাছাড়া চিকিৎসার জন্য ক্লিপটা দেখানোর খুব দরকার ছিল, তাই শেয়ার করলাম। বুঝতেই তো পারছেন, সোশ্যাল মিডিয়ার যুগ। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন লিক না হয়, না হলে শুধু শুধু টেনশন বাড়বে। সুলেখা ম্যাডাম হেসে বলে উঠলেন, ডোন্ট ওয়ারি, আমি বুঝি। এরকম কেস আমি প্রথম হ্যান্ডেল করছি না। এসব জিনিস আমার কাছে অনেক পুরনো। রেসপন্সিবিলিটি আমিও বুঝি, এটা আমার প্রফেশন। ওকে ওকে ম্যাডাম, আগামী পরশুদিন যোগীরাজ ভরদ্বাজ ঠাকুর আসছেন ক্যামাক্ষাপীঠ থেকে। কলকাতায় দুজন ভক্তের বাড়ি ঘুরেই তিনি বিপিনবাবুর বাংলোয় পা রাখবেন। তিনি এখন বেশিরভাগ সময় পশ্চিমেই কাটান, ওদিকেই তার ভক্ত সংখ্যা বেশি। তবে প্রতি অমাবস্যায় মায়ের দর্শন করতে ক্যামাক্ষাপীঠে আসেন। সেই সময়ে একজন ভক্তের ডাকে বাংলোয় ঘুরে যান। তার প্রচার প্রসারটা হয়েছে পরিচিত মহলের হাত ধরে। টিভি বা খবরের কাগজে বিজ্ঞাপন আজ পর্যন্ত পাওয়া যায়নি। তিনি একজন তান্ত্রিক সাধক হলেও রসায়নশাস্ত্রের ডিলিট উপাধিধারী। এটা তার প্যাশন, মনের খিদে মেটানোর তাগিদেই তান্ত্রিক বিদ্যা শেখা। আপাতত তিনি নির্দেশ দিয়েছেন যাতে সূর্য ডোবার পর বাড়িময় তেজপাতা আর লবঙ্গের ধুনো দেওয়া হয়। তাতে হলে পুরো রাতটা ভালোই কাটল। আজ আর প্রেতাত্মার নতুন কোনো উৎপাত লক্ষ্য করা যায়নি। সমর প্রায় বিরক্ত হয়ে জানতে চাইল, এবার বলবে অফিস থেকে কেন আমায় ট্যাক্সি করে সাইকাট্রিস্টের কাছে আনলে? আর একটু একটু হেসে জবাব দিল, আজকাল আমরা দুজনেই অস্বাভাবিক সব কথাবার্তা বলছি, তাই ভাবলাম একবার কাউন্সেলিং করা দরকার। কে কতখানি পাগল হয়েছি না আদৌ হয়নি, এসব শুধু মনের ভ্রম। তাই টেনে আনা। এবার চলো, তাড়াতাড়ি করে নেমে পড়ো। সমর আবার বিরক্তির সুরে বলে উঠল, পাগল হলে সেটা তুমি হবে, আমি না। কথাটা মিলিয়ে নিও। আমি যদি পাগল হতাম তাহলে অফিসের এত এত কাজ ছেড়ে উঠতে পারতাম না। পেন্ডিং পড়ে পড়ে পাহাড় জমে যেত। আচ্ছা, দেখা যাক। পাকা 40 মিনিট পর একেবারে বিধ্বস্ত অবস্থায় সমর হল থেকে বের হল। মুখে তার কোনো ভাষা নেই। তাই ঋতু বলে উঠল, কি হলো, এত চুপচাপ কেন? ওনারা কি মারধর করছিলেন? সমর এবার মুখে একরাশ বিরক্তি উগড়ে বলে উঠল, ছি, কি সব নোংরা প্রশ্ন করছিলেন, কানে শোনাই যায় না, উত্তর দেব কি করে? তখনই একজন মেয়ে এসে ঋতুকে ভেতরে যাবার নির্দেশ দিল। ঋতু সমরকে বসতে বলে ভেতরে ঢুকে পড়ল। ডক্টর সুলেখা রায় গম্ভীর মুখ করে বলে উঠলেন, আপনার হাজব্যান্ড একদম নর্মাল, কোনোরকম অ্যাবনর্মাল বিহেভিয়ার আমরা কেউ লক্ষ্য করিনি। সমস্ত রকমভাবেই ট্রাই করেছি। উনি মানসিকভাবে সুস্থ। মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে এবার আলাদা করে ভাবতে হবে। দেখি কি করা যায়। আপনি এখন আসতে পারেন। দিন কয়েক পর স্যারের সাথে আলোচনা করে আপনাদের ডেকে পাঠাবো। উনি এখন আমেরিকায় গেছেন, পরে ফোন করে জানাবো। আর হ্যাঁ, একটা কথা, ক্লিপটা আপনি আপনার স্বামীকে দেখাবেন। তাতে ওনার রিয়্যাক্ট কি সেটাও জানার দরকার আছে। রাতে শোয়ার সময় ক্লিপটা চালু করে সমরের হাতে ধরালো ঋতু। সমর পুরোটা দেখে হেসে জবাব দিল, কবে হার? কিভাবে তুলেছিলে? আমাকে বলনি তো? হ্যাঁ, এসব ভিডিও স্মার্টফোনে সেভ করে রেখো না ঋতু, রিস্কি ব্যাপার। ঋতু স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, 3 দিন আগের। শুনে সমর হো হো করে হেসে উঠল। রসিকতার একটা লিমিট থাকা উচিত। রসিকতা নয় সমর, ডিটেল লিস্ট চেক করে দেখো। চেক করার পর সমরের মুখটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তোমার সঙ্গে সেক্স করছি
অথচ আমি তা জানতে পারবো না? এটা তো অসম্ভব ব্যাপার। সেই জন্যই তো আজ তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছিলাম। ওনারা পরিষ্কার জানিয়ে দিলেন তুমি সম্পূর্ণ স্বাভাবিক। তাহলে এসব কি হচ্ছে আমার সঙ্গে? কথাটা তো আমিও ভাবছি। শুধু সেই রাতের কথা নয়, এর আগে ৩-৪ দিন তুমি এইভাবে আমার উপর চড়াও হয়েছিলে। আমি প্রথমটায় স্বপ্ন ভেবে পাশ কাটিয়ে গেছিলাম। পরে ভাবলাম স্বপ্ন নয়, এসব সত্যিই আমার সাথে ঘটছে। তখনই বুদ্ধি করে ক্যামেরাটা রাতে বন করে কদিন ধরে ঘুমোচ্ছিলাম। সেদিন ধরা পড়ল। আর পড়ল বলে রেহাই। না হলে তো তুমি কখনো এইসব ব্যাপার বিশ্বাসই করতে না। তবে চিন্তা করো না, ম্যাডাম এর একটা বিহিত করবেন। আমি তো ভয়ে ভয়ে ছিলাম এতদিন, আমার সাথে রোজ রোজ এসব জিনিস কে করছে। সারাটা রাত এসব ৭-৫ ভেবেই কেটে গেল। ভরদ্বাজ ঠাকুরের আসতে আসতে সন্ধে গড়িয়ে গেল। দুজন ভক্ত ছাড়তে এসেছিলেন। ওনারা এইমাত্র বেরিয়ে গেলেন। সমরকে আজ অফিস যেতে বন্ধই করেছিলেন বিপিনবাবু। ভরদ্বাজ ঠাকুর কোন সময় আসবেন ঠিক ছিল না। তিনি বাচিক করে আগেই জানিয়ে দিয়েছিলেন বাড়ির সব সদস্যই যেন হাজির থাকেন। বিপিনবাবুর আতিথেয়তায় তিনি খুশি হয়েছেন। অল্পখানি ক্ষীর আর 2টো রসগোল্লা মুখে নিয়ে উঠে পড়লেন। বিপিনবাবু ভরদ্বাজ ঠাকুরের পিছনে যেতে যেতে এতদিনের সমস্ত অস্বাভাবিক কার্যকলাপের বিবরণ শোনাতে শুরু করলেন। এক জায়গায় এসে ভরদ্বাজ ঠাকুর থমকে দাঁড়ালেন। তারপর বলে উঠলেন, আপনি কি কোনো ডাক শুন পাচ্ছেন? বিপিন কান খাড়া করে বলে উঠলেন, কই না তো। উনি হাসলেন। তারপর বলে উঠলেন, কি করে শুনবেন? এসব ডাক আমরাই শুনতে পাই। যাচাই করলাম, যদি সেটা আপনিও শুনতে পেতেন তাহলে ভয়ের কোনো কারণ ছিল না। আসলে প্রেতাত্মার চেঁচানি শুরু হয়ে গেছে আমাকে দেখার পর থেকেই। আমি গেটে ঢোকার মুখেই বুঝতে পেরেছিলাম বাড়িটার ভেতরে একটা শক্তিশালী অপশক্তির বাস আছে। ভয়ের কোনো কারণ নেই, আমি এসে গেছি। ওকে 3 লোকের দরজায় ঝাঁটা মেরে বিদে করব। মরার পর বাপু আর কেন মানুষের মধ্যে ঘোরাঘুরি করিস? নিজেও শান্তি পাসনি মরে, আর অন্যদেরও থাকতে দিতে চাস না। এদের মতো শয়তানদের শায়েস্তা করতেই আমি জন্ম নিয়েছি। তারপর রাতের দিকে কিছু সামগ্রিকের লিস্ট তৈরি করলেন। সকাল 8টার আগেই যেন সামগ্রী এসে হাজির হয়। সৎ কাজে দেরি করতে নেই। তিনি সব তৈরি করে পুজোয় বসবেন। আপাতত রাতটুকুর জন্য অল্প মন্ত্রপুত হলুদ আর সিঁদুর গুঁড়ো সমস্ত দরজার পাল্লার কোণে কোণে দিয়ে বিছনা গ্রহণ করলেন। আগামীকাল মায়ের পুজো শেষ না হওয়া পর্যন্ত জল স্পর্শ করবেন না। সকাল থেকেই বিপিনবাবুর তোড়জোড় শুরু হয়ে গেল। বাড়িতে লোকজনের ভিড় বাড়তে লাগল। এত বড় একজন তান্ত্রিকের দেখা পাওয়াই ভাগ্যের ব্যাপার। পুজো শেষ হতে 1 ঘণ্টা লাগল। তিনি চোখ বন্ধ করে গটগট পায়ে হেঁটে গেলেন বাইরের দিকে। ভরদ্বাজ ঠাকুরের হাব ভাব দেখে বোঝার উপায় নেয় যে তিনি চোখ বুজে এসব করছেন। একেই বোধহয় বলে অনর্দ দৃষ্টি। তারপর এক জায়গায় মন্ত্র উচ্চারণ করে হাতের শ্রীফলটা আকাশের দিকে ছড়ে দিলেন। সেটা ভূমিতে পড়ার সাথে সাথেই গুড়িয়ে এক জায়গায় দুপাক ঘুরে খাড়াভাবে দাঁড়িয়ে গেল। তিনি চোখ খুললেন। তারপর বিপিনবাবুকে ডেকে আদেশ দিলেন, লোকজন এনে এই জায়গাটা এক্ষুনি খোদাই করার ব্যবস্থা করুন। বিকেল 3টের আগেই সমাপন হওয়া চাই, মাহেন্দ্রক্ষণের মধ্যে। এরপর ভরদ্বাজ ঠাকুর 4টি ফল আর রসযোগে জলাখাবার সারলেন। তারপর তাকে স্নাগের উদ্দেশ্যে গঙ্গা নিয়ে যাওয়া হলো। ফিরে এসে দুপুরে সম্পূর্ণ নিরামিষ পদের রান্না খেয়ে বিশ্রামে গেলেন। ঠিক 2টোর সময় তার ডাক পড়ল। তিনি বাইরে বেরিয়ে দেখলেন শত শত লোকের ভিড়। সকলের চোখে একগাদা বিস্ময় ফুটে উঠেছে। মনে মনে হাসলেন। তিনি জানতেন এমনই কিছু একটা হবে। 6 ফুট উচ্চতার একটা নরকঙ্কাল মাটির ভেতর থেকে বেরিয়ে এলো। হাড়গুলো আলাদা হয়ে পড়েছে। সেগুলো একত্রিত করে এক জায়গায় জমা করে রাখা হলো। শুধুমাত্র মাথার খুলিটা পাওয়া গেল না। ভরদ্বাজ ঠাকুর গম্ভীর গলায় আদেশ করলেন, বিপিনবাবু। বলুন ঠাকুর। এই ছিল আপনার বাড়ির একমাত্র শত্রু। তাড়াতাড়ি করে লোকাল থানায় খবর পাঠান। আইন নিজের হাতে তোলাটা ঠিক হবে না। ফোন করার 8 ঘণ্টার মধ্যেই সাইরেন বাজিয়ে পুলিশ জিপ চলে এলো। তার পিছু পিছু বিভিন্ন খবর চ্যানেলের অভিভ্যান। বিরাট একটা গমগম ব্যাপারে ছেয়ে গেল চারিদিক। এলাকার সবাই চোখের সামনে ভরদ্বাজ ঠাকুরের তান্ত্রিক বিদ্যার জ্বলন্ত ঝলক দেখে হাঁ হয়ে পড়েছেন।
এত বড় সাধক বোধ করি আজ অবধি তল্লাটের কেউ দেখেননি। ভরদ্বাজ ঠাকুরকে অনেক সাংবাদিক কথা বলার জন্য জোর করতে লাগলেন। তিনি সবিনয়ে মানা করে দিলেন। তাই তার শুধু ছবি প্রচার করা হচ্ছে, আর ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দেওয়া হচ্ছে। থানার ওসি নমস্কার করে ভরদ্বাজ ঠাকুরের পা ছুঁয়ে বলে উঠলেন, ঠাকুর, একবার আমার বাড়িতেও পদধূলি রাখুন। ভরদ্বাজ ঠাকুর স্মিত হেসে বলে উঠলেন, অবশ্যই রাখব। তার আগে নিজের কর্তব্য ঠিকভাবে পালন করে দেখান দেখি। আমি আগামীকাল বিকেল 5টায় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে পর্যন্ত এই কঙ্কালের সমস্ত রিপোর্ট আমার চাই। সেটা পেলে পরের বার আপনার বাড়িতেও সেবার জন্য আশ্রয় গ্রহণ করব। আচ্ছা ঠাকুর, চলি। দেখি নিজেকে প্রমাণ করতে পারি কিনা। সকাল 9টার মধ্যেই জিপ হাঁকিয়ে থানার ওসি বিপিনবাবুর বাংলোয় এসে হাজির হলেন। ভরদাস ঠাকুর সবে জপমন্ত্র শেষ করে আরাম কেদারায় পিঠ এলিয়েছেন। সেই সময় প্রণাম করে ওসি সাহেব একপাশে দাঁড়িয়ে পড়লেন। বলুন দারোগাবাবু, কি খবর পেলেন? আজ থেকে প্রায় বছর 5 আগে একজন ভণ্ডতান্ত্রিক মহারাজ এখান থেকে 1.5 কিমি দূরে এক শ্মশানভূমির পাশে নিজের তন্ত্রমন্ত্রে ঘাঁটি গেড়ে বসেছিলেন। তিনি অনেক মেয়ে ছেলেকে তার লালসা শিকার বানিয়েছিলেন। একদিন এক আদিবাসী মহিনানাচি কোমরে কাঁচতে গুজে ভণ্ড বাবার কাছে গেছিলেন। যখনই তিনি তার উপর চড়াও হতে যান, মহিলাটি ধারালো কাঁচতে ডগা দিয়ে তার ঘাট থেকে মস্তক আলাদা করে দিয়েছিলেন। সেই কাটা মাথার ঝুঁটি ধরেই তিনি দৌড়ে থানায় আত্মসমর্পণ করেছিলেন। আদালতে কেস চলেছিল সেই নিয়ে। মহিলাটির পক্ষ নিয়ে বেশিরভাগ জনতা রায় দিয়েছিলেন। তাই ওনার সাজা কমে 3 বছর করা হয়েছিল। জেল থেকে বেরোনোর পরের দিনই মহিলাটি আত্মহত্যা করে মারা যান। তান্ত্রিকের মাথা পাওয়া গেলেও ধরটা পুলিশ কোথাও খুঁজে পায়নি। শোনা যায় বাবার কিছু ভক্তরা মিলে প্রমাণ লোপাট করার জন্য তাঁর দেহটা গায়েব করে দেয়। আজ এতদিন পর ডিএনএ টেস্টের রিপোর্ট মিলিয়ে জানা গেল এই কঙ্কালগুলো সেই ভণ্ড বাবাটির। তার ধরটাকে এখানেই পুঁতে রাখা হয়েছিল। তখন এই বাড়িটার ভিত কাটা হচ্ছিল, গর্ত খোদাই করা ছিল, শুধু মাটি চাপা দিয়ে পালায়। ভরদাস ঠাকুর হ্যান ভঙ্গ করে বলে উঠলেন, সেই জন্যই ভাবছিলাম ওর এত দাপট কেন। আসলে যেটুকু শক্তি সঞ্চয় করেছিল সবটুকু নিজের ধ্বংসের জন্য। অসুর আর রাক্ষসের থেকেও এসব তান্ত্রিকরা নিচু জাতের, তাই অল্প দিনেই শেষ হয়ে যায়। অনেক ধন্যবাদ দারোগাবাবু, আপনি আমাকে জিতে নিলেন। পরের বার অবশ্যই আসব, যোগাযোগ রাখবেন। প্রতি নমস্কার জানিয়ে ওসি সাহেব বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গেই যজ্ঞের সামগ্রী তৈরি করা হল। যজ্ঞ সমাপন করে শান্তির জল সারা বাড়িময়ে ছিটিয়ে ভরদ্বাজ ঠাকুর সেবায় বসলেন। সেবার শেষে অল্প মতন বিশ্রাম নিয়ে সকলকে আশীর্বাদ দিতে গিয়ে সমরের দিকে তাকিয়ে চমকে উঠলেন। তারপর কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, এতক্ষণ কোথায় ছিলে? দেখতে পাইনি কেন? সমর অপরাধীর সুরে বলে উঠল, ঘুম আসছিল, তাই লুকিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিপিনবাবু, আজ্ঞে ঠাকুর, ওই খাড়ামাত্তাটা এর দেহে ঢুকেছিল। যত তাড়াতাড়ি পারেন একে একবার ক্যামাক্ষাদামে মায়ের দর্শন করিয়ে আনুন, না হলে এর ভেতরটা দিন দিন পাটকাঠির মতো শুকিয়ে সরু হয়ে যাবে। তোমার ছেলেকে দিয়ে আত্মাটা তার মনের বাসনা মিটিয়েছে, তার ফসল বাড়ছে আপনার বৌমার গর্ভে। কথাটা শুনে সবাই চমকে উঠল। ঋতু তো দৌড়ে এসে ভরদ্বাজ ঠাকুরের পা জোড়ার কাছে হুমড়ি খেয়ে পড়ল। আপনি একদম সত্যি কথা বলেছেন ঠাকুর। ওঠো ওঠো মা, চিন্তার কোনো কারণ নেই। মায়ের দর্শন সেলে এসো, সব ঠিক হয়ে যাবে। শক্তিটা ছিল প্রেতাত্মার, কিন্তু রক্তের সম্পর্ক তোমাদের দুজনের, তাই চিন্তা করো না, মা তোমাদের কল্যাণ করবে। বিপিনবাবু, এবার আমায় বিদায় দিন। গেটের কাছে গাড়ি দাঁড়িয়ে আছে। সকলেই ভিড় জমিয়েছেন ঠাকুরকে বিদায় জানানোর জন্য। তিনি সকলের উদ্দেশ্যে করজোড়ে নমস্কার জানিয়ে গাড়িতে বসে পড়লেন। সাথে বিপিনবাবুও গেলেন এয়ারপোর্ট পর্যন্ত ছাড়তে। আজ বাড়ি তাকে অনেকদিন পর সত্যিই স্বর্গের মতো মনে হচ্ছে। এতদিন যেন বাড়িটার সমস্ত উজ্জ্বলতাকেও ছল কপটের দ্বারা হরণ করে বসেছিল। লনের ধারে ধারে কত ফুল ফুটেছে! মালতী ফুলের এক রাশ তাজা সুগন্ধ এসে ঋতুর নাকে ঝাপটা মারল। মনটা বড় হালকা হয়ে উঠল। সমরকে উদ্দেশ্য করে হেসে বলে উঠল, তোমার স্বপ্ন যে এবার পূরণ হতে চলেছে গো, আর কি চিন্তা। তক্ষুনি ঋতুর মোবাইলটা বেজে উঠল। ও প্রান্তে সুলেখা ম্যাডামের কণ্ঠ।
স্যারের সাথে কথা হলো। উনি বলছেন এটা একটা পাওয়ার ক্লোনের কাজ। শক্তিটা যখন তোমার স্বামীর মধ্যে ঢুকে পড়ে তখন তার নার্ভ আর ব্রেনটাকে নিজের বশে করে নেয়, অনেকটা মদ খাওয়া মাতালের মতো। তোমার স্বামীর কন্ট্রোলে তখন কিছু থাকে না, তাই তিনি বুঝতেও পারেন না শক্তিটা একটু আগে তাকে কি করিয়ে নিল। স্যার বললেন এসব কেস ভালো কোনো তান্ত্রিক মহারাজ ভালো হ্যান্ডেল করতে পারেন, একবার চেষ্টা করে দেখতে পারো। যদি সুফল কিছু না পাও তখন আমরা আবার চেষ্টা করব। ঋতু মুচকি হেসে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরেই ফোনটা কেটে দিল। সমাপ্ত। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। গল্প সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই রকম আরও নিত্য নতুন রহস্যময় শিক্ষণীয় গল্প পেতে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা সব সময় চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ওপেন করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।